নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে শুধুমাত্র আলোচনা করার চেষ্টা করতাম ব্যাংক নিফটি নিয়ে, কিন্তু সিচুয়েশনটা এমন, থাম্বনেল অলরেডি দেখেইছেন। তার সঙ্গে সঙ্গে আজ মর্নিং থেকে নিউজ চ্যানেলগুলোতে দেখছেন যে ইরানের ওপর কিন্তু ডাইরেক্ট আমেরিকার অ্যাটাক হয়ে গেছে এবং নিউক্লিয়ার সাইটগুলো ডিস্ট্রয় করে দিয়েছে। তো এর রিটালিয়েশন আসবে। এখানে অনেক কিছু জিনিস বোঝার আছে। আপনাদের সাথে গত কয়েকটা সপ্তাহ ধরে জিও পলিটিক্স নিয়ে কিছু কিছু আলোচনা করছি, তো সেই জায়গাগুলো বোঝার চেষ্টা করবেন যে আমাদের ইকোনমির ওপর কিভাবে প্রভাব পড়লেও পড়তে পারে। এখানে 5-7 দিন বা 10 দিন 12 দিন যদি যুদ্ধটা হয়, তারপর যদি আপনারা দেখেন যে আর যদি না হয়, যেমন হচ্ছে ইরানের মধ্যে যদি সাপ্লাই চেন দেখেন, সেগুলো কিন্তু ইসরায়েলের তরফ থেকে আগেই অনেক কিছু জায়গায় ডিস্টার্ব করে দেওয়া হয়েছে, মানে বোম্বিং করে সেগুলো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। মানে একটা মিসাইল যে প্রডিউস করার ক্ষমতা, সেটা কিন্তু এই মুহূর্তে ইরানের পক্ষে খুব বেশি মাত্রায় কিন্তু নেই। এবার নিউক্লিয়ার সাইটগুলো ধ্বংস হয়েছে, এখানে ইরান কিরম ভাবে রিটেলিয়েশন করতে পারে? ডাইরেক্ট আমেরিকায় গিয়ে বোম্বিং কিন্তু করতে পারবে না, কারণ দূরত্ব অনেক বেশি। এবার কি করবে? আমেরিকার যেখানে যেখানে বেস তৈরি হয়ে আছে আশেপাশে, ইরানের আশেপাশে, সেইখানে গিয়ে বোম্বিং করতে পারে। তেল যেখান দিয়ে বেরোয় সেই জায়গাটা চোক পয়েন্ট ইরানের কন্ট্রোলে। সিরি নামক একটা আইল্যান্ড আছে, যেটা মোটামুটি একটা গালফ কান্ট্রিগুলো যদি দেখেন, একটা সমুদ্রের খাড়ি আছে। তো খাড়ি এপার ওপার যতগুলো দেশ আছে সবাই কিন্তু তেল, গ্যাস এগুলোই কিন্তু প্রডিউস করে সাপ্লাই করে ওয়ার্ল্ডের মধ্যে। তার মধ্যে ইরানও কিন্তু একজন পড়ে। কিন্তু এখানে যদি দেখেন তাহলে এত স্যাংশন আছে যে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় কিন্তু ইরান বেচতে পারে না। সামান্য চায়নাকে কিছু বেচে, ইন্ডিয়াকে হয়তো কিছু বেচে, আর স্মাগলিং এর মাধ্যমে হয়তো পাকিস্তানকে কিছু বেচে, এছাড়া কিন্তু কাউকে বেচতে পারে না। তার সঙ্গে সঙ্গে ইরান দেশ অনেক বড়, ক্যাপাবিলিটি আছে বেশ কিছু জিনিসের ওপর। তো সেইগুলো যদি খেয়াল রেখে দেখেন, তাহলে তাদের কিন্তু সাপ্লাই যেরকম ভাবে চেন, সাপ্লাই চেন যেরকম ভাবে হওয়া উচিত ছিল, সেরকম কিন্তু কিছু নেই। সুতরাং এখানে যদি যুদ্ধটা শুরু হয়েছে, এখানে ইরান কিন্তু থেমে থাকবে না। এখানে মোটামুটি যদি দেখেন যে দিনে 100টা খানা করে মিসাইল ফায়ার হচ্ছিল ইসরায়েলের ওপর, সেখানে এখন হয়তো কমে দাঁড়িয়েছে 40টা, 30টা, 50টা এইরকম মিসাইল ফায়ার করছে। কারণ কি? কারণ হচ্ছে এই জিও পলিটিক্স এর মধ্যে বুঝতে হবে যে ক্যাপাসিটি কি আছে। পয়সা থাকলেই শুধু হবে না, সাপ্লাই চেনও কিন্তু রাখতে হবে, তবে কিন্তু সাপ্লাই হবে। কিন্তু ইরানে এই মুহূর্তে সাপ্লাই কেউ করছে না, কারণ আমেরিকা ডাইরেক্ট এন্ট্রি অলরেডি হয়ে আছে বলে। সুতরাং এখানে কি হবে? কয়েক সপ্তাহের মধ্যে হওয়া উচিত যেটা, সেটা কিন্তু এখানে আস্তে আস্তে করে এখানে অ্যাটাক হওয়া কিন্তু দেখুন কমে যেতে চলবে। আর সেটা যদি না হয়, যদি উল্টো দিকে টার্গেট হয় বা অন্যান্য কোনো দেশ যদি জড়িয়ে যায় এর মধ্যে, যেমন রাশিয়া, চায়না, এগুলো যদি ব্যাকবোন হিসেবে কাজ করে ইসরায়েলের, তাহলে এটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মতন সমাপ্ত কিন্তু হবে না, কয়েক বছর ধরে দেখবেন চলবে। তাহলে সেটা কিন্তু ডিস্টারবেন্স যদি হয়, বাজারের জন্য কিন্তু খারাপ। এটা কিন্তু মনে রাখবেন, ইন্ডিয়ান বাজারের জন্য, চায়নার বাজারের জন্য খারাপ, ইন্ডিয়ান বাজারের জন্য। কারণ কি? কারণ হচ্ছে আমাদের অয়েল কিন্তু সৌদি থেকে বলুন, গ্যাস বলুন কাতার থেকে বলুন, বা আরো ওমান বা আরো অন্যান্য যে কান্ট্রি আছে সেখান থেকে বলুন, ইরান থেকে সামান্য কিছু বলুন, এখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম তেল আসে। সুতরাং যদি দেখেন ওই খাড়ির মধ্যে 8খানা আইল্যান্ড আছে, যেখানে চোক পয়েন্ট যেটাকে বলা হয়, সেই চোক পয়েন্টের মধ্যে 8খানা আইল্যান্ড আছে, তার মধ্যে 7খানাই ইরানের কন্ট্রোলে। এবং 7খানার মধ্যে মধ্যিখানে যেটা আছে তার নাম হচ্ছে সিরি। তো ওই জায়গাটায় যদি ব্লকেজ করে দেয়, অলরেডি কিন্তু কিরম ভাবে অ্যাটাক করা শুরু হয়েছিল, যে নেভিগেশন যেটা দিয়ে নাবিকরা চালায়, দিক নির্ণয় করে, সেই জায়গাটা কিন্তু ডিস্টার্ব করে দেওয়া হয়েছিল সফটওয়্যারের মাধ্যমে। তো ওইখানেই যদি বোম্বিং হয় বা দু একটা যদি তেলের অয়েল ট্যাঙ্কার উড়িয়ে দেওয়া হয়, তাহলে কেউই ভয়ে কিন্তু যাতায়াত করবে না। আর যারা যাতায়াত করবে তাদের কিন্তু ইন্স্যুরেন্স অনেক হাই হয়ে যাবে। সুতরাং যে তেলের ট্যাঙ্কারটা আসবে তার জন্য ইন্স্যুরেন্স এত বেশি পে করতে হবে, যেখানে তেলের দামটা অনেক গুণ বেড়ে যেতে পারে। এটা তো আমাদের দেশের যদি ক্যাপাসিটি বোঝেন, তাহলে সেক্ষেত্রে 40-45 দিন বা 48 দিন আমরা কিন্তু আমাদের কাছে তেল রিজার্ভ আছে চলার মতো। বাদ বাকি যদি দেখা যায় যেটা লং টার্মে চলছে, বা ওই জায়গাটা স্টেট অফ হারমোস যে জায়গাটা বলা হয় চোক পয়েন্টটা,
তো সেই জায়গাটা যদি লং টাইমের জন্য ডিস্টার্ব হয়ে থাকে তাহলে আমাদেরও কিন্তু অন্য রুট খুঁজতে হবে। ভেনিজুয়েলা থেকেও আসে তেল, কিন্তু অন্যান্য আরো রুট খুঁজতে হবে, সেখানে কিন্তু ইন্ডিয়ান ইকোনমি কিছুটা ডিস্টারবেন্স ফিল করবে। এখানে যদি আরো একটা জিনিস পরিষ্কার করে বোঝেন, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে টেকনিক্যালি কিন্তু এখনো নিফটির ক্ষেত্রে যদি দেখেন এখান থেকে উপরের দিকের জন্য যাবার জায়গা কিন্তু ছিল। ফার্স্ট পিয়ারদের যদি দেখেন তাহলে সেটা হচ্ছে 25,229 এই জায়গাটার কাছাকাছি, আর সেকেন্ড পিয়ার্সের জোন যদি দেখেন তাহলে হচ্ছে 25,300 থেকে 380 এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট হওয়া উচিত ছিল। তারপর কিন্তু এখান থেকে দরতলার দিকের জন্য বাজার কিন্তু পড়ার জন্য অ্যাটেম্প করতো। সেক্ষেত্রেও এই যে পিয়ার্সের জোনটা ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখিয়েছি আওয়ারলি চার্ট অনুযায়ী, তো এখানে অলরেডি টাচ হয়েছে জোনটাতে, এটা আরো বেশ কিছুটা উপরের দিকের জন্য যেত, বা এখানেই রেঞ্জ তৈরি করতো, বা এটাকেও ব্রেক যদি করে তাহলে এক্সটেনশনে চলতো। সুতরাং এখানে যে নেগেটিভ পয়েন্ট অলরেডি আজ মর্নিং থেকে এসে গেছে তার এগেনস্টে একটা সামান্য রিয়াকশন তো হবে, সেখানে গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে দেখতে পারেন বাজার। এবং 1-2 দিন ডিস্টারবেন্স বা আজকে রাত্রির মধ্যে কি ডেভেলপমেন্ট হচ্ছে সেটাও কিন্তু দেখা। যদি দেখা যায় যে কোনো দেশ সাপোর্টে চলে এলো, যেটা ওয়ার আছে ওয়ারটা অনেক দিন ধরে সাস্টেন করবে এরকম পসিবিলিটিস হলো, তাহলে লং টার্মের নেগেটিভ সিচুয়েশন এখান থেকে কিন্তু আপনারা দেখবেন। কারণ আপনাদের সাথে বহুবার আলোচনা করেছি, তলা থেকে যেরকম ভাবে মুভটা উপরের দিকের জন্য এসছে সেই মুভটাতে কিন্তু কোনো ফাইট করে বাজার ফাইট করে বা প্যাটার্ন বানিয়ে কিন্তু আসেনি, একটা স্ট্রেট নিউজ বেসড কিন্তু মুভ হয়েছে, ওটা কি বলা হয় বাবলস। তো এখানেও কিন্তু খবর বেসড এসছে, যে খবর এসছে কি যে ইরানের প্রতি অ্যাটাক হতে পারে, সেইখান থেকে বাজার কিন্তু কি ধরলো দুর্বল হতে শুরু করলো, রেঞ্জ বাউন্ড পর পর দেখতে শুরু করলেন। কয়েক সপ্তাহ ধরে যদি উইকলি ক্যান্ডেল দেখেন তাহলে কিন্তু রেঞ্জ বাউন্ডই কিন্তু দেখতে পেয়েছেন আলটিমেট। তার মানে এই টপ গুলো কিন্তু এক একটা সপ্তাহের টপ হিসেবে আপনারা কাউন্ট করতে পারেন। তো এইরকম সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছিল। এবার তারপর কি হলো যে আলটিমেট যুদ্ধ হলো কিছু কিছু জায়গায়, ট্যাকটিক্যাল ওয়ার যেটাকে বলা হয়, মানে কিছু কিছু জায়গায় আপনার অ্যাটাক হলো, যেমন নিউক্লিয়ার সাইডের মধ্যে সৈন্য বেসে, তারপর হচ্ছে ইরানের সায়েন্টিস্ট, টপ সায়েন্টিস্ট তাদেরকে নিউট্রালাইজ করা, টপ কমান্ডার তাদেরকে নিউট্রালাইজ করা, এই সবগুলো কিন্তু দেখতে থাকলো। এখানে কিন্তু বড় সড়ো কিছু কিন্তু হয়নি, কথা চলছিল যে আলটিমেট এখান থেকে হবে। অলরেডি G7 থেকে মিটিং সেরে অলরেডি খুব তাড়াতাড়ি ডোনাল্ড ট্রাম্প নিজের দেশে চলে এসছেন, আপনারা সকলেই জানেন। তো তখনই ভাবা হচ্ছিল যে কিছু একটা বড় সড়ো হবে, তো সেই সময়টা হয়নি, কিন্তু আলটিমেট কিন্তু এইটার প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়ে গেছে এবং আগামী 2 সপ্তাহের মধ্যে কোনো রকম অ্যাটাক হবে না বলতে বলতে 2 দিনের মাথায় কিন্তু অ্যাটাক হয়ে গেল। এটাই হয়, স্বাভাবিক এটাই হয়। কিন্তু এই মুহূর্তে যদি দেখেন অন্যান্য কোনো কান্ট্রি যদি দেখেন তাহলে কিন্তু কেউই ইরানের সাপোর্টে কিন্তু আসছে না। এমনকি আপনি যদি দেখেন সেখানে রাশিয়াও কিন্তু আসতে চাইবে না, কারণ তারা ইউক্রেন আর রাশিয়া ওই যুদ্ধের মধ্যে কিন্তু ফেঁসে আছে, ডাইরেক্ট ওয়ারে কিন্তু এই মুহূর্তে আসতে চাইলেও কিন্তু ফুল ফ্লেজে সাপোর্ট করতে পারবে না। কারণ সেখানে টেম্পারমেন্ট যদি দেখেন তাহলে হচ্ছে ইউক্রেনের ওই দিক থেকেও কিন্তু টেম্পারমেন্ট বাড়িয়ে দিলে রাশিয়া কিন্তু এঙ্গেজ হতে পারবে না। তো এইরকম যে জিনিসগুলো আছে এগুলো জিও পলিটিক্স এর মধ্যে ভেরিয়াস সাবজেক্ট, এগুলোকে ফলো করার চেষ্টা করবেন। কালকের দিনের জন্য একটা কথাই বলতে পারি, গ্যাপ ডাউনের সঙ্গে হয়তো দেখবেন, দেখার পর ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু আপনারা ডিসিশন নিতে পারবেন। যদি দেখেন যে গ্যাপ ডাউনে হয়েছে তারপর বাজার ফ্ল্যাট চলছে তাহলে কোনো ট্রেডিং সেটআপ পাবেন না। আজকে যদি টেকনিক্যালি আলোচনা করতাম ব্যাংক নিফটি নিয়ে, গতকালকে ভিডিও তো নিফটি নিয়ে করেছিলাম টেকনিক্যালি আলোচনা, আজকে দিনের মধ্যে টেকনিক্যালি যদি আলোচনা বলেন তাহলে এই সুইংটার তলায় কিন্তু সেলিং প্রেসার আসতে পারে, কিন্তু কালকের দিনে বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে যাবে এইটুকুনি তো বুঝতে পারছি। তাহলে এখানে আজকের দিনে টেকনিক্যাল আলোচনা করা কিন্তু বৃথা, কারণ এখানে এইরকম ভাবে কিছু মানবে না, ছোটখাটো গ্যাপ ডাউন বা এখানে ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য মানবে না। ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু অ্যাকচুয়ালি বিচার করতে পারবেন যে আলটিমেট কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সেখান থেকে প্যাটার্ন কি তৈরি হচ্ছে সেইটার উপর বেস্ট করে কিন্তু ট্রেডিং সেটআপ দাঁড়াবে। আর যদি না হওয়ার হয় একটা জায়গার মধ্যে কিন্তু বারবার দেখবেন রেঞ্জ বাউন্ড, এবং টেকনিক্যালি যদি দেখেন টেকনিক্যালি কিন্তু রেঞ্জ বাউন্ডই আছে। সুতরাং এটা হতে পারে যে বড় সড়ো গ্যাপ ডাউনের সঙ্গে খুলে গেল, খোলার পর দেখলেন যে একটা জায়গার মধ্যে ছোট্ট রেঞ্জ বাউন্ড
সিচুয়েশন করে রেখে দিন সারাদিন বাজারের মধ্যে, কখনো 20-30 পয়েন্ট 40 পয়েন্ট উপরে, কখনো 20-30 পয়েন্ট 40 পয়েন্ট তলায়, তাও হচ্ছে ট্রিকিক্যাল নয়েজ নিয়ে। তাহলে সেখানে ট্রেডিং সেট আপ অপশানে কিন্তু দাঁড়াবে না। এরকম করতে করতে যদি দেখা যায় যে আলটিমেট বড় সড়ো একটা গ্যাপ ডাউন হয়ে গেল, যদি বাজার আগে থেকে কিন্তু এটাগুলোকে আপনারা অ্যাসাম্পশন করে নেবেন, এইটুকুনি আপনারা বোঝার চেষ্টা করবেন। সুতরাং যদি দেখা যায় যে এইটা 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে এই যুদ্ধ পরিস্থিতিটা থামা সম্ভব নয়, তাহলে কিন্তু লং টার্মের জন্য বাজার আমাদের তলার দিকের জন্য যাওয়া শুরু করবে। তারপর যেরকম যেরকম পজিটিভ নিউজ বিল্ড করা শুরু করবে, সেরকম সেরকম ভাবে বাজারের রিয়াকশন দেখবেন, সেই রকম অনুযায়ী চলবে। কিন্তু নর্মালি এই জায়গাটা থেকেই গত আগের সপ্তাহের ভিডিওতেই মনে হয় বলেছিলাম যে আমরা আপাতত বুলিশ ট্রেন্ডের মধ্যে আসছি, কিন্তু মনে হচ্ছে এখান থেকে তলার দিকে পড়বে, কারণ প্যাটার্ন তৈরি হচ্ছিল বাজারের মধ্যে। এই যে জোনটা আমি আপনাদের সাথে আওয়ারলি চার্ট অনুযায়ী দেখালাম, ঠিক নিফটির ক্ষেত্রে তো দেখতেই পাচ্ছেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রেও তো এই গাড়াটা, তো এইগুলো কিন্তু আমাদের চোখের মধ্যেও ছিল। তো সেইগুলো দেখেই কিন্তু বলেছিলাম যে আলটিমেট কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য দেখছি বটে, কিন্তু এখান থেকে সেলিং প্রেসারও আসতে পারে। বা সেলিং প্রেসারটা সেক্ষেত্রে হয়তো খুব বেশি বড় নাও হতে পারে, যেহেতু বুলিশ ট্রেন্ডের দিকে আছে। তো সেই ট্রেন্ডটাকে যদি ব্রেক করে দেয়, আলটিমেট কিন্তু আমরা নেগেটিভ পয়েন্টের দিকে যাব, এবং সেক্ষেত্রে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট হতে শুরু করবে। যদি স্ট্রেট অফ হারমুজ বলুন, বা সৌদির মধ্যে আমেরিকান বেস আছে, কাতারের মধ্যে আছে, ইউএইর মধ্যে আছে, ওমানের মধ্যে আছে, সব জায়গাতেই কিন্তু মোটামুটি ছড়িয়ে আছে। সেই বেসগুলোতে যদি ইরান অ্যাটাক করে, তাহলেও কিন্তু ডেস্ট্রয় তো হবেই। এবং তার সঙ্গে সঙ্গে অলরেডি বুঝতে পারছেন আয়রন ডোম নিয়ে কিন্তু আমরা জানতাম যে হামাস ইহুদি যারা যারা মিসাইল ছুটছে, প্রত্যেকটা মিসাইল কিন্তু আটকে দিচ্ছে, ড্রোন ছুটছে সেগুলো আটকে দেওয়া হচ্ছে, কিন্তু ভেতরের মধ্যে একটাও কিছু ডিস্টারবেন্স হচ্ছে না, বা নর্মাল জনজীবন ইসরায়েলের মধ্যে স্বাভাবিক ছিল। তো এখানে ইরানদের তরফ থেকে যে মিসাইল হিট করা হয়েছে, 100টা হিট করা হলে 5টা 6টা গিয়েও পড়ছে, সেখানে গিয়েও কিছু বিল্ডিং আগুন দিচ্ছে, বা এখন যে মিসাইলগুলো ফায়ার করা হচ্ছে সেগুলোর মধ্যে কিন্তু আঘাত আনছে। ছোট্ট একটা দেশ ইসরায়েল, তাতে কিন্তু আঘাত আনছে। এখানে আমেরিকাও কিছু না কিছু সাপ্লিমেন্ট পাঠিয়েছে হয়তো, কারণ কার্গো বিমান করে নাকি শোনা গেছে যে অনেক কিছু জিনিসই এসছে। তো সেগুলো দিয়ে হয়তো একটা ওয়াল তৈরি করার চেষ্টা হবে। কিন্তু ইরানের তরফ থেকে আস্তে আস্তে দিন যত যাবে, নর্মালি দেখবেন যে অ্যাটাক কিন্তু কমে আসবে, কারণ হচ্ছে সোর্স হচ্ছে লিমিটেড, আর ইসরায়েল আর আমেরিকার কাছে সোর্স হচ্ছে আনলিমিটেড। সুতরাং এই জায়গাগুলো বুঝবেন, আর তার সাথে সাথে বোঝার চেষ্টা করবেন সেখানে ইসরায়েলের দিকে অ্যাটাক না হয়ে যদি চোখ পয়েন্টটাতে অ্যাটাক করা হয়, তাহলে কিন্তু যারা যারা তেল গ্যাস বেচেন তাদের যেমন ব্যবসা বন্ধ, যারা যারা কেনে ইন্ডিয়া চায়না, তাদেরও কিন্তু অর্থনীতি যেভাবে চলে সেইখানেও কিন্তু পরিস্থিতি খারাপ হতে শুরু করবে। এবং শুধুমাত্র তাই নয় যে ইন্ডিয়ার খারাপ হলে শুধুমাত্র ইন্ডিয়ার খারাপ হলে কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, তারপর ওইদিকে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার মালদ্বীপ, শ্রীলঙ্কা, আরো আরো নেপাল, ভুটান, এইসব যে আপনারা রাষ্ট্রগুলো দেখতে পান, তাদেরও কিন্তু আরো আগে খারাপ হয়ে যাবে, কোলাপস হয়ে যাবে। সুতরাং এটা কদিনের জন্য চলছে সেটা হচ্ছে দেখার। যদি 7 দিন 10 দিন 12 দিন 15 দিনের মধ্যে যদি পুরোপুরি মানে নিউট্রালাইজ হয়ে যায়, পুরোপুরি সবকিছু জিনিস যদি অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, তাহলে সবকিছু ঠিক থাকবে। যদি দেখা যায় যে অ্যাজাম্পশন করে দেখা যায় যে আলটিমেট এটা দাঁড়াবে না, যদি ইরানের সমর্থনে ব্যাকবোন হিসাবে আপনারা যদি দেখেন চায়না, রাশিয়া, এরা যদি দাঁড়িয়ে যায় এবং কিছু অস্ত্র শস্ত্র সাপ্লাই করা শুরু করে দেয়, আলটিমেট এটা লম্বা চলতে শুরু করবে। এখানে আমেরিকাও ফেসে থাকবে এবং রেগুলার যুদ্ধে কিছু না কিছু মিসাইল এপার ওপার হবে। তো এই যুদ্ধটা দেখতে থাকবেন, তেলের দিকে ডিস্টার্ব হবে এবং আমাদের ইকোনমির ওপরেও কিন্তু চাপ বাড়বে। এবং এই সুযোগে কি হবে, ওয়ার্ল্ডের মধ্যে যে যে জায়গায় আপনারা দেখতে পান যে তেলের প্রাইস যা আছে সেটা মোটামুটি $100 থেকে $120 পার ব্যারেল, এটা কিন্তু হয়ে যেতে পারে।
সেখান থেকে যদি কিনতে হয় তাহলে ইকোনমিতেই কিন্তু আলটিমেট চাপ পড়বে। এইগুলো কিন্তু ফ্যাক্টর আছে, তার উপরই কিন্তু ডিসিশন নেবে বাজার যে আলটিমেট কি করবে। তো সুতরাং এটা এই মুহূর্তে ইন্ডিয়ার জন্য ক্রিটিক্যাল। এই মুহূর্তের সময়ে অনেক কিছুই শুধরে নেওয়া হয় বা বিগড়ে যায়। যদি এটা বিগড়ানোর দিকে থাকে তাহলে 10-15 দিন পর আলটিমেট এই রিটেলিয়েশনটা কিভাবে হচ্ছে, কিভাবে এটাকে ইউটিলাইজ করা হচ্ছে, সেইটা এমন একটা দিক। তো ওই দিকটা যদি ঠিক থাকে তাহলে তো সব ঠিক আছে, আর যদি ওই জায়গাটা ডিস্টার্ব করে দেয় তাহলে কিন্তু আলটিমেট বুঝে যাবেন যে ইকোনমির ওপর কিন্তু চাপ করতে শুরু করছে, সেখান থেকে রিসেশনের দিকে কিন্তু আমরা আসতে পারি। আরেকটা জায়গা যদি ভাববার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যখন ইরানের মধ্যে আমাদের ইনভেস্টমেন্ট আছে, আদানির যেমন পোর্ট আছে, তো সেই যদি গোয়াদার পোর্ট যেটাকে বলা হয়, তো গোয়াদার পোর্ট, তো এই পোর্টটা গোয়াদার পোর্ট পাকিস্তানের মনে হয়, আমি শিওর হয়ে এই মুহূর্তে নামটা বলতে পারছি না, পরের ভিডিওতে আমি বলে দেবো। তো ইরানের মধ্যে আমাদের একটা পোর্ট আছে, তো সেই পোর্টটা যদি দেখেন যে আমাদের বিলিয়নস অফ ডলার কিন্তু ওখানে ইনভেস্টমেন্ট আছে, সেইটা একদিকে যেমন আমাদের জন্য একটা উইক পয়েন্ট, তেমনি ওইখান থেকেও কিন্তু আমাদের অনেক কিছু সাপ্লাই হয়। সুতরাং যে আমরা আফগানিস্তানের থ্রু দিয়ে যে রাস্তা বানিয়েছি সেটা হচ্ছে ওই পোর্টের মাধ্যম দিয়েই। সেই পোর্ট যদি দেখেন তাহলে সেটা কিন্তু আপাতত কিন্তু ডিস্টারবেন্সের মধ্যে কিন্তু আছে। সুতরাং এই যে সিচুয়েশন গুলো হয়ে আছে, সেখানে কিন্তু ইন্ডিয়ার ক্ষয়ক্ষতির সম্ভাবনা অ্যাজাম্পশন করার পরই কিন্তু অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাবেন যে বাজারের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট কতটা পড়ছে। যেরকম পড়বে সেরকম অনুযায়ী আমাদের কিন্তু প্রিপেয়ার থাকতে হবে, ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী ট্রেডিং সেটআপ বার করতে হবে। আর এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করা এই মুহূর্তে কিন্তু চলবে না। এই মুহূর্তে ইনভেস্টমেন্ট পারপাস যদি ভাবেন তাহলে কিন্তু যখন তখন যেরকম নিউজ বেসে যদি একটা বড় সড়ো অ্যাটাক আমেরিকার তরফ থেকে আবারও হয়, মানে ইরানের তরফ থেকে রিটালিয়েশন হচ্ছে বা আমেরিকান বেসে অ্যাটাক হচ্ছে, তাহলে আমেরিকার তরফ থেকেও কিন্তু আরো বড় অ্যাটাক কিন্তু হবে। তার যেরকম ঘটনাগুলো ঘটতে থাকবে 1 দিন 2 দিন 4 দিনের মধ্যে, সেরকম ভাবে প্রভাব কিন্তু মার্কেটের মধ্যে পড়বে। এইটুকুনি কিন্তু বললাম। তো পোর্টটার নাম অ্যাকচুয়ালি কি, গোয়াদার পোর্ট পাকিস্তানের না ইরানের মধ্যে, সেটা আমি এই মুহূর্তে বলতে কনফিউশনের মধ্যে আছি। আমি জাস্ট আপনার নামটা চেক করলেই দেখতে পাবেন, তবুও আমি পরের ভিডিওতে ক্ল্যারিফাই করে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।